1974 সাল নরিও সুজুকি নামের একজন জাপানি কলেজ পড়ুয়া একটি প্রবাদ শুনেছিল যে ফিলিপাইনের ঘন জঙ্গলের মধ্যে একটি নির্জন দ্বীপে একজন জাপানি সৈনিক লেফটেন্যান্ট যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রায় ৩০ বছর সেখানে লুকিয়ে রয়েছে তিনি আত্মসমর্পণ করতেও অস্বীকার করে। প্রথমে নরিও এই প্রবাদকে গুজব বলে মনে করে এবং সেভাবে যদি এতদিন তিনি নিখোঁজ থাকবেন তাহলে অবশ্যই তার মৃত্যু হয়েছে। তাছাড়া এই নির্জন দ্বীপে বেঁচে থাকার কোনো উপায় ছিল না। এরপর নরিও অনেক গবেষণার পর জানতে পারে হিরো ওনোডা নামের ওই লেফটেন্যান্ট 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর নিখোঁজ হয়ে যায় এবং 1959 সালে তাকে মৃত ঘোষণা করা হয়, যা বেশ অদ্ভুত ব্যাপার ছিল, কারণ কাউকে মৃত ঘোষণা করার আগে অবশ্যই সেই বিষয়ে যাচাই করার প্রয়োজন ছিল। শুধুমাত্র দীর্ঘদিন নিখোঁজ থাকার উপর ভিত্তি করে একটি মানুষকে মৃত ঘোষণা করা যায় না। তাই ওই পড়ুয়া এই কিংবদন্তির উপর অনুপ্রাণিত হয়ে নিজে হাতে বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় এবং হারিয়ে যাওয়া সৈনিককে খুঁজে পাওয়া এবং বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার আশায় এক দুঃসাহসিক যাত্রা শুরু করে। যদিও এই যাত্রা সহজ ছিল না, তাই আপনিও প্রস্তুত হন সেই দুঃসাহসিক যাত্রার সাক্ষী হতে এবং প্রস্তুত হন হিরো ওনোডা নামের এই সাহসী সৈনিকের জীবনের লড়াই দেখতে, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার 30 বছর পরও নিজের অজান্তেই জঙ্গলে থেকে লড়াই চালিয়ে গিয়েছেন। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। হিরো ওনোডা নামের এই রহস্যময় পুরুষ, যার জন্ম 1922 সালের জাপানের কাইনান শহরে, তিনি পিতামাতার 7 সন্তানের পঞ্চম হিসাবে একটি 51বর্তী পরিবারে বড় হন এবং পরবর্তীতে তার কর্মজীবনের শুরু হয় চীন পরিচালিত একটি জাপানি কোম্পানির সেলসম্যান হিসাবে। কিন্তু তার ভাগ্য হয়তো আগে থেকেই পরিকল্পিত ছিল। 1941 সালের 7ই ডিসেম্বর সবকিছু বদলে যায় যখন দি এম্পেরিয়াল জাপানিজ নেভি সার্ভিস মার্কিন যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে। এই বিশ্ববিধ্বংসী ঘটনাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিপথকে পরিবর্তন করেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে বাধ্য করেছিল জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে। এমতো অবস্থায় জাপান সরকার 17 থেকে 40 বছর বয়সী সমস্ত যুবক যুবতীকে সেনাবাহিনীতে যোগদানের আহ্বান জানায় এবং তার মধ্যে হিরো ওনোডা এক এবং অন্যতম যুবক ছিলেন। তার শারীরিক গঠন এবং ক্ষমতা দেখে তাকে জাপানের ওয়াকায়ামার 61তম পদাতিক রেজিমেন্টে অন্তর্ভুক্ত করা হয়। এরপর 1944 সালের ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র সেনাবাহিনী ফিলিপাইনের দ্বীপগুলিতে অবতরণ করে। তাই জাপানি সরকার ওই দ্বীপগুলির একটি লুবাংকে রক্ষা করার জন্য এবং তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য হিরো ওনোডা রেজিমেন্টকে স্থানান্তরিত করে। 10ই জানুয়ারি 1945 সালের মধ্যে হিরো ওনোডা একজন জেনারেল সৈন্য থেকে সেকেন্ড লেফটেন্যান্ট পদে নিযুক্ত হন। লুবাং দ্বীপের যুদ্ধক্ষেত্রে তার দায়িত্ব অনেক অংশে বেড়ে যায়। তার কমান্ডিং অফিসার মেজর তাকাহাশি তাকে একটি আদেশ দেন যা হিরো ওনোডার জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। তিনি বলেছিলেন, আপনার নিজের হাতে আপনার মৃত্যু সম্পূর্ণ নিষিদ্ধ। লুবাং দ্বীপে আপনি এবং আপনার সৈন্য ততদিন থাকবেন যতদিন আমরা ফিরে না আসি। সেটা 3 বছর লাগতে পারে বা 5 বছর। আমাদের উচ্চ পদের কোনো অফিসার আপনাকে ফেরত নিতে আসবেই। একজন সৈনিক বেঁচে থাকলেও তাকে নিয়ে আপনি লড়াই চালিয়ে যাবেন। একজন নবনিযুক্ত লেফটেন্যান্ট হিসাবে কমান্ড অফিসারের কাছ থেকে পাওয়া এই আদেশ বীরদের মনে দাহের আগুন জ্বেলেছিল। তিনি শপথ নিয়েছিলেন এই যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তিনি তার লড়াই চালিয়ে যাবেন। ওই বছরের 28শে ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের 50 জন সৈন্যকে লুবাং দ্বীপে পাঠানো হয় জাপানিদের সৈন্য সংখ্যা অনুমান করার জন্য। জাপানি সৈন্যরা 1945 সালের গ্রীষ্মে তাদের সাথে গেরিলা ওয়ারফেয়ার যুদ্ধে লিপ্ত হয়, যে যুদ্ধপ্রণালী মার্কিন সৈন্যদের নাজেহাল অবস্থা করে ছেড়েছিল। যাই হোক, লুবাং দ্বীপটি যেহেতু ঘন জঙ্গল আর একটি নির্জন স্থানে ছিল, তাই ওই স্থানে জাপানি সৈন্যরা জাপানের বিপর্যয়কর ঘটনা সম্পর্কে খুব বেশি অবগত ছিলেন না। তারা আক্ষরিক অর্থে জানতেন না যে আসলে জাপানে কি ঘটে চলেছে। যেমন 1945 সালের 6ই আগস্ট আমেরিকানরা জাপানের হিরোশিমা শহরে প্রথম পারমাণবিক বোমা ফেলে। তাতে 60,000 স্থাপনা এবং 66,000 মানুষ ধ্বংস হয়ে যায় এবং এর 3 দিন পর আমেরিকানরা নাগাসাকি শহরের উপর দ্বিতীয় পারমাণবিক বোমা ফেলে। তাতে 69,000 মানুষকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হয়। আমেরিকার এই নির্মম ক্ষমতা প্রদর্শনে অবশেষে জাপান পরাজয় স্বীকার করে। 1945 সালের সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে জাপান সরকার এবং সমস্ত সৈন্যরা আত্মসমর্পণ করে। কিন্তু জাপান থেকে লুবাং দ্বীপ প্রায় 3100 কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় এই আত্মসমর্পণের খবর তাদের কাছে পৌঁছাতে অনেক বেশি দেরি হয়ে যায়, কারণ সেই দিনগুলিতে না ছিল মুঠোফোন বা ইন্টারনেট সংযোগ, শুধুমাত্র টেলিগ্রাম, চিঠি এবং মুখের কথা যোগাযোগের মাধ্যম ছিল। সুতরাং অক্টোবরের মাঝামাঝি সময়ে আত্মসমর্পণের খবর অবশেষে লুবাং দ্বীপে পৌঁছায়। কিন্তু দ্বীপের দূরবর্তী স্থান থেকে তারা গুলির শব্দ শুনে বিচলিত হয়
এবং তারা ভাবতে থাকে এটা হয়তো আমেরিকানদের কোনো ফাঁদ হতে পারে। এরপর ওই বছরের শেষের দিকে একটি বোয়িং বি-17 বিমান হিরো ওনোডার গোপন ঘাঁটির উপর দিয়ে উড়ে যায় এবং প্রিন্ট করা কয়েকশো জাপানি সৈন্যদের আত্মসমর্পণের নথি উড়িয়ে দিয়ে যায়, যেখানে লেখা ছিল জাপান আমেরিকার কাছে আত্মসমর্পণ করেছে এবং যে সৈন্যরা নিজে থেকে আত্মসমর্পণ করবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। কিন্তু হিরো ওনোডা ও তার দল এই প্রলোভন বিশ্বাস করেছিল না। তারা এই উপসংহারে পৌঁছায় যে এটি আমেরিকানদের দ্বারা তৈরি চতুর জালিয়াতি। তারা হয়তো নিজেরাই এই কাগজ ছাপিয়ে তাদেরকে ধরার ফাঁদ তৈরি করেছে। সৈন্যরা জাপানের জন্য তাদের যুদ্ধে অটল ছিল, কিন্তু তাদের এই যুদ্ধের সময় যত বেশি এগিয়ে আসছিল তাদের খাদ্য সংকট তত বেশি ফুরিয়ে যাচ্ছিল। পেটের খিদে সকল পুরুষকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছিল। তারা জঙ্গলের মধ্যে ছটপট করতে শুরু করে। অবশেষে 1946 সালের এপ্রিলে 41 জন সৈন্য আত্মসমর্পণ করে এবং ওনোডা সহ বাকি 3 জন প্রাইভেট ইউইচি আকাৎসু, কর্পোরাল শোইচি শিমাদা এবং প্রাইভেট ফার্স্ট ক্লাস কিনশিচি কোজুকা এনারা নিজেদের জেদকে বজায় রাখে। তারা কোনোভাবেই জাপানের হার মানতে রাজি নয়। পরবর্তীতে তারা বিশ্বাস করেছিল যে আত্মসমর্পণ করা জাপানি সৈন্যরা আসলে যুদ্ধবন্দী কয়েদি, তাদেরকে হয়তো আমেরিকানরা দাস হিসাবে বিক্রি করবে। ফলে যতবার অনুসন্ধানকারীরা তাদের উদ্ধারে এসেছিল তারা পালিয়ে গিয়েছিল। এই লুবাং দ্বীপের জনসংখ্যা ছিল প্রায় 12,000। সৈন্যরা ক্ষুধার জ্বালা মেটাতে প্রতিনিয়ত দ্বীপবাসীদের উপর অত্যাচার চালাতো, তাদের খাবার চুরি করে নিয়ে আসতো। অন্যদিকে লুবাং দ্বীপে কিছু প্রাণীর বসবাস ছিল যা তাদের খাবারের চাহিদা মেটাতো। কিন্তু এরপর একদিন 1949 সালের সেপ্টেম্বর যুদ্ধ শেষ হওয়ার 4 বছর 210 দিন পর প্রাইভেট ইউইচি আকাৎসু জঙ্গল থেকে নিখোঁজ হয়ে যায়, যা দেখে বাকি সৈন্যরা ভয় পেয়েছিলেন। তারা ভেবেছিলেন সে হয়তো আমেরিকানদের দ্বারা বন্দী হয়েছে। কিন্তু 1950 সালে তারা আকাৎসুর হাতে লেখা একটি চিঠি জঙ্গলের মধ্যে খুঁজে পায়, যেখানে তার মতামত লেখা ছিল যে যুদ্ধ সত্যি শেষ হয়ে গিয়েছে, যা লেফটেন্যান্ট ওনোডা কোনোদিনই মানতে চায়নি। এই চিঠি পড়ার সময় তাদেরও মনোভাব বদলে যাবে। ঠিক এমন সময় তাদের মাথার উপর দিয়ে একটি রহস্যময় বিমান ঘুরতে দেখে এবং তারা আবার পালিয়ে যায়। অনুমান করে যে এটি অবশ্যই শত্রুর ফাঁদের অংশ হতে পারে। এরপর তারা সমস্ত দ্বীপবাসীকে ছদ্মবেশে গুপ্তচর হিসেবে বিবেচনা করতে লাগে। কিন্তু এত কিছুর পরও জাপানের উদ্ধার প্রচেষ্টা থেমে থাকেনি। 1952 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শেষ হওয়ার 7 বছর পরে আরেকটি বিমান জঙ্গলের নথি উড়িয়েছিল এবং তাদের মধ্যে একটি ছিল ওনোডার বড় ভাই তোশিওর চিঠি। চিঠিতে বলা হয়েছিল যে যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, তোমরা এবার বাইরে বেরিয়ে এসো, এবং সেই সাথে প্রাইভেট কোজুকা এবং কর্পোরাল শিমাদা 2 সৈন্যের ফ্যামিলির ফটোগ্রাফ। কিন্তু সেগুলিকে তারা শত্রুর কোনো ষড়যন্ত্র মনে করে। এরপর 1953 সালের জুন মাসে স্থানীয় জেলেদের সাথে তাদের একটি গোলাগুলি যুদ্ধ সংগঠিত হয়, যে যুদ্ধে কর্পোরাল শিমাদা গুরুতরভাবে আহত হন এবং দুর্ঘটনাক্রমে ফিলিপাইন সেনাবাহিনীর একটি পর্বত ইউনিট দ্বারা নিহত হয়। তাদের এই যুদ্ধ দেখে ফিলিপাইন সরকার এতদিন চুপ ছিল, তবে এবার কিছুটা ক্ষুব্ধ হয়। কর্পোরাল শিমাদার অকাল মৃত্যুর মাত্র 10 দিন পর ফিলিপাইন এয়ারফোর্সের একটি বিমান তাদের অবস্থানের উপর দিয়ে বেশ কয়েকটি চক্কর কাটে এবং মাইকিং করে বলতে থাকে, ওনোডা, কুজুকা, যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, এবার তোমরা বেরিয়ে এসো। কিন্তু তাদের সহকর্মী কর্পোরাল শিমাদার মৃত্যু তাদের মধ্যে প্রতিশোধের আগুন জ্বেলেছিল। তারা কোনোভাবেই মানতে রাজি ছিল না। তখনও তারা ভাবছিল এটা আমেরিকানদের আরেকটি ধূর্ত কৌশল। এরপর ওনোডার বড় ভাই তোশিওকে দিয়ে মাইকিং করা হলেও তারা বিশ্বাস করেনি। এনারা মূলত দেশপ্রেম আর কমান্ডিং অফিসারের আদেশে মোহিত হয়ে গিয়েছিলেন। তারা দিনের পর দিন দ্বীপবাসীদের উপর আরও অত্যাচার শুরু করে এবং তাদের ধানের ক্ষেতে আগুন লাগিয়ে দেয়। ফলে দ্বীপবাসীরা তাদের ঘৃণা করে এবং দানব বলে মানতে শুরু করে। স্থানীয় পুলিশদেরকে তারা অভিযোগ জানায়। ফলে 19 অক্টোবর 1972 সাল যখন এই দুজন দ্বীপবাসীদের ধান খেতে আগুন জ্বালাচ্ছিলেন, তখন স্থানীয় পুলিশ দ্বারা গুলিবিদ্ধ হয়ে কোজুকা মারা যায়। এই বিধ্বংসী ঘটনা ছিল হিরো ওনোডার জীবনের সবচেয়ে খারাপ সময়। তিনি সম্পূর্ণ একা হয়ে পড়েছিলেন, কিন্তু সম্ভবত এটাই ছিল তার জীবনে বেঁচে থাকার এবং ভ্রম থেকে বেরিয়ে আসার আরও একটি সুযোগ। ঠিক এই মুহূর্তে হিরোর জীবনে নোরিও সুজুকির আগমন ঘটে, যে একজন কলেজ পড়ুয়া ছিল। সালটি ছিল 1974, যারা গত 30 বছর ধরে হিরোকে খুঁজে পায়নি। সেখানে সুজুকি মাত্র 4 দিনের মধ্যে হিরোর সাক্ষাৎ পায়। নরিও জঙ্গলে একটি ক্যাম্প করে একাই ছিল, তখন হিরোর আগমন ঘটে এবং তিনি নরিওর জুতো দেখে বুঝতে পারে সে কোনো আমেরিকান গুপ্তচর বা শত্রুপক্ষ নয়, তাই তাকে তিনি বিশ্বাস করেন। সে ভদ্র জাপানি উপভাষায় কথা বলছিল, তাই তাদের কথোপকথন 2 ঘন্টারও বেশি অতিক্রম করে এবং তখন তিনি জানতে পারে এতদিন যে নথিগুলিকে তিনি ষড়যন্ত্র ভেবে ছিঁড়ে ফেলেছেন সেগুলি আসলেই সত্যি ছিল। যুদ্ধ আরও 30 বছর আগে শেষ হয়ে গিয়েছে এবং তিনি 10,000 দিন এই দ্বীপে বিনা কারণে লড়াই করে গিয়েছেন। জাপানিরা আসলেই যুদ্ধে হেরে গিয়েছে। এরপর হিরোকে সেই কমান্ডিং অফিসারের সাথে সাক্ষাৎ করানো হয়
এবং তিনি বলেন হ্যাঁ ওনোডা সত্যি যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। ওনোডা ফিরে যান তার পরিবারের কাছে এবং সাক্ষাৎ করেন তার বড় ভাই তোশিওর সাথে। কতটা দেশপ্রেম আর সিনিয়র অফিসারের প্রতি আস্থা থাকলে এমনটা সম্ভব হয় তা সত্যি অকল্পনীয়। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।